ভয়াবহ আগুনে তছনছ দুটি পরিবার। রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ জনের, নারী শিশু সহ উদ্ধার ১১। ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু, কয়েল থেকে দুর্ঘটনার ধারণা। কয়েল থেকে শোভা ছিল, যে শোভার ওখানে আগুন লাগছে। সিঁড়ি থেকে উপরে তাকাইছি যে উপরে যাওয়া যাবে কিনা, কাউরে হেল্প করা যাবে কিনা। পরে দেখি না, সিঁড়ির ভিতরে অনেক ধুমা এবং কারেন্টের আগুন। বেরোনোর জন্য বেলকুনি দিয়ে হাত ইশারা করতেছে, কারোর হাত পড়ে গেছে। যত সামনেই তো থাকতো না, কিন্তু এখন সামনে আগুন লাগছে, পিছনে থাকা অবস্থায় সে ডেড হয়ে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। বেগম খালেদা জিয়া স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিছুক্ষণ পর নাগরিক শোক সভা। অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবারের নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটি, বেশিরভাগই ভোট দেবেন প্রথমবার। সরকার গঠনে বড় ফ্যাক্টর নতুন প্রজন্মের সমর্থন, বলছেন বিশ্লেষক। শিক্ষিকার বাড়ি পড়তে গিয়ে ফিরে আসেনি মেয়ে, খুঁজতে গিয়ে নিখোঁজ হন মাও। কেরানীগঞ্জে 21 দিন পর ফ্ল্যাট থেকে দুজনের লাশ উদ্ধার, পুলিশ হেফাজতে 4 জন। কৃত্রিম সংকট দেখে এলপিজির বাজারে হরিলুট, দ্বিগুণ দামে কিনতে রাজি হলেই মিলছে বিপুল সিলিন্ডার। নানা অজুহাত ব্যবসায়ীদের, সিন্ডিকেটকে দায়ী করছে ভোক্তা অধিকার। এবং ট্রাম্পের দর কষাকষির চাল, নতুন মার্কিন ভিসা নীতি, নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হবেন যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রত্যাশীরা, রেমিটেন্সেও প্রভাব, কৌশলী কূটনীতির পরামর্শ। নির্মল আলোয় যখন পুরো শহর জেগে উঠছিল ছুটির আমেজে, ঠিক তখনই উত্তরার আবাসিক ভবনে জ্বলে উঠল মৃত্যুর লেলিহান শিখা। আগুনের ধোঁয়ায় প্রাণ হারিয়েছেন এক পরিবারের 3 সদস্য সহ 6 জন। নিমিষেই তছনছ 2 কর্মজীবী দম্পতির সাজানো সংসার। ছাদ বন্ধ থাকায় বের হতে পারেননি অনেকে, আহত হয়েছেন 11 জন। কয়লের আগুন থেকে সূত্রপাত বলে ধারণা করছেন স্বজনরা। সকাল 7:58 ঘটনাস্থলে পৌঁছায় উত্তরা ফায়ার স্টেশনের 2টি ইউনিট। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে নিভে গেছে 6টি তাজা প্রাণ। আমি ঘুম থেকে উঠে দেখি দাও দাও করে আগুন জ্বলতেছে। বেলকুনি দিয়ে হাত ইশারা করতেছে, কারোর হাত পড়ে গেছে। কেউ বাচ্চা চিল্লাচিল্লি করতেছে। চিল্লাচিল্লি অবস্থায় ফায়ার সার্ভিসের লোক উপরে উঠতে পারতেছে না। তারপরে সিঁড়ি টিড়ি দিয়ে অনেক কষ্ট করে তারপরে উঠছে। দোতলায় কয়েল থেকে শোভা ছিল, যে শোভার ওখানে আগুন লাগছে। শোভা ভিতরে প্রচন্ড আগুন লাগার কারণে ধোঁয়া হইয়া তারা 5 তলায় ছিল। সেই জানলা যখন খুলছে, খোলার সাথে সাথে আর কি ধোঁয়া গিয়া ধোঁয়ার নিঃশ্বাসে মারা গেছে। ভবনের ছাদে তালা লাগানো ছিল। আগুন লাগার পর অনেকে বের হতেই পারেননি। বারান্দার গ্রিল কাটতে না পারায় উদ্ধার কাজেও সমস্যা হয়েছে ফায়ার সার্ভিসের। যারা জানালার থেকে কান্নাকাটি করছে, ওনাকে আমরা বলছি ছাদে চলে যান। ওনারা বলছে ছাদের গেট লক করা, মানে ছাদের যে দরজা দেয়া ছিল, ওই জন্য বেরোইতে পারেনি। আর সিঁড়িতে অন্ধকার ছিল, পুরা সিঁড়ি। যারা জানালার থেকে কান্নাকাটি করছে, ওনাকে আমরা বলছি ছাদে চলে যান। ওনারা বলছে ছাদের গেট লক করা, মানে ছাদের যে দরজা দেয়া ছিল, ওই জন্য বেরোইতে পারেনি। আর সিঁড়িতে অন্ধকার ছিল, পুরা সিঁড়ি। কেন ফোন দিছে, এই অগ্নিকাণ্ডে প্রাণ হারানো 6 জনের মধ্যে রয়েছে একই পরিবারের 3 সদস্য। এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্মী ফজলে রাব্বি, তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা এবং তাদের 2 বছরের ছোট্ট সন্তান কাজী ফাইয়াজ রিশান। কর্মজীবী এই দম্পতির 2 সন্তান থাকতেও উত্তরার নানির বাসায় শুক্রবার ছুটির দিন, তাই আগের রাতেই ছোট্ট রিশানকে নিজেদের বাসায় নিয়ে এসেছিলেন মা বাবা। রাব্বি ওকে পাওয়া যাচ্ছে না, আর ওর ওয়াইফ লাইফ সাপোর্টে। তো সেই বেসিসে আসলাম, খোঁজ দিয়ে যে জানতে পারলাম এই হসপিটালে আছে অ্যাডমিটে। এসে দেখতে পারলাম যে ও আসলে আর নেই, বেঁচে নেই আর কি। ডেট হয়েছে এবং তার ওয়াইফ লাইফ সাপোর্টে ছিল। তো কিছুক্ষণ পরেই আবার আমরা খবর পাই যে তার ওয়াইফও আর নাই, কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। রাজধানীর বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের শরীরে তেমন পোড়ার ক্ষত নেই। আগুনের ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। আগুনের সূত্রপাত 2য় তলা থেকে হতে পারে বলে ধারণা পুলিশের। ফায়ার সার্ভিস ভবন থেকে 11 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি, তবে চলছে তদন্ত। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে উত্তরায় আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ এবং ঢাকা স্পেশালাইজড হাসপাতালে আছেন শাহিন আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি রায়দুলের কাছে। রায়দুল,
উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়কটি যেন এখন শোকের ছায়া নেমে এসেছে। জুমার নামাজ শেষ করে এলাকাবাসী এবং যারা আত্মীয় স্বজন ছিলেন তাদের নামাজ শেষ করে জানাজা অনুষ্ঠিত হয় এখানে। জানাজা শেষ করে এখন ঠিক বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি যে এলাকার যে সকল মানুষরা আছেন বা যারা নিহত আগুনে পুড়ে মারা গিয়েছেন তাদের স্বজন দু একজন এখানে উপস্থিত হয়ে আসলে সেই পোড়া সেই পুড়ে যাওয়া স্থানটি দিকে দেখে আসলে সেই সময়কার মুহূর্তটুকুগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছিলেন। আমরা যেমনটা জেনেছি যে সকালের আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর, তার মধ্যে 2 পরিবারের মোট 6 জন, এক পরিবারের বাবা মা এবং ছোট্ট 2 বছরের সন্তান এবং তার সঙ্গে বাবা, ভাইয়ের মেয়ে এবং ভাই, আমরা যেমনটা জানতে পেরেছি। মূলত এই আগুন লাগা সূত্রপাতটি দোতলা থেকে হলেও অগ্নিকাণ্ডে অর্থাৎ আগুনে পুড়ে এখন পর্যন্ত যারা মারা গিয়েছে তাদের মৃত্যুর ঘটনা আমরা জানতে পারিনি। বেশিরভাগই যে আগুনের কালো ধোঁয়া, সে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে কিন্তু শ্বাস চলাচল বন্ধ হওয়ায় তারা আসলে মৃত্যুবরণ করছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই পর্যন্ত সকালে আগুন লাগার ঘটনায় আমরা দেখেছি কিছুক্ষণ আগে পিবিআই পুলিশ ইনভেস্টিগেশনের যে দলটি আছে তারা কিন্তু এই ভবনে প্রবেশ করেছে এবং তার পাশাপাশি আমরা এই মাত্র দেখলাম যে সিআইডির একটি প্রতিনিধি দল তারাও কিন্তু এখানে প্রবেশ করেছেন। তারা তদন্ত করছেন আগুন লাগার আসলে কারণ এবং আগুন লাগার সূত্রপাতটি আসলে কিভাবে হয়েছিল সেটি আসলে তদন্ত করার জন্য সিআইডি এবং পুলিশ এর ইনভেস্টিগেশন যে দলটি রয়েছে পিবিআই, তারা 2টি সংস্থায় কিন্তু প্রবেশ করেছে এবং পুরো ভবনটি আমরা দেখতে পাচ্ছি যে ক্রাইম সিন ইউনিট হিসেবে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে এই মুহূর্তে। আর উৎসুক জনতা যারা আছে, এলাকাবাসী যারা আছে, তারা ঠিক এখন এই ভবনটির দিকে এক ঝলক তাকিয়ে আছে। আসলে পুরো ভবনের যেখান থেকে সূত্র আমরা দেখতে পাচ্ছি যে কালো পুড়ে কালো ও একেবারে ছায়ের মতো একটা দাগ থেকে গেছে। আমরা যতটুকু জানি যে এই আগুন লাগার সূত্রপাতটি দোতলা থেকে হলেও আগুনটিতে 5 তলায় একটি পরিবার থাকতেন এবং তারপরে দেখা যাচ্ছে যে 4 তলায় থাকতেন একটি পরিবার, 4 তলায় থাকতেন এক পরিবারের 3 জন এবং 5 তলায় থাকতেন আমরা যেমনটা জানি যে 5 জন সদস্যের মধ্যে 3 জন মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনায় আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে কিন্তু ফায়ার সার্ভিস এই ভবনটি থেকে উদ্ধার করেছে বলে আমরা যেমনটা জেনেছি এবং তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। মূল বিষয়টি আসলে তারা কি অবস্থায় আছে সে বিষয়টি দেখার জন্য বা সেখানকার খবর জানার জন্য আমরা একটু যেতে চাই। উত্তরের এক হাসপাতালে আছেন আমাদের এক সহকর্মী, তারা শাহিন। রাজধানীর উত্তরার একটি বহুতল ভবনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছেন। বাকি যারা আহত হয়েছেন তারা উত্তরাসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় সবচেয়ে মর্মান্তিক যে ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে একই পরিবারের 3 জন মারা গেছেন। বাবা মা এবং ছোট্ট একটি বাচ্চা ছিল রিশান, তিনিও আসলে মৃত্যুবরণ করেছেন। সেই একই পরিবারের 3 জন সহ মোট 6 জন মারা গেছেন। যে ছোট বাচ্চাটির কথা আমরা বলছি তার নাম রিশান, তাকে উত্তরার ঢাকা স্পেশালাইজড হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। মৃত অবস্থায় নিয়ে আসা পর এখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া যে 6 জন মারা গেছেন তাদেরকে উত্তরার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুয়েত মৈত্রী হাসপাতালেও 3 জনকে নিয়ে যাওয়া হয়েছিল। আসলে সেখানে চিকিৎসা দেওয়ার আর কোনো উপায় ছিল না, কারণ তাদেরকে নিয়ে যাওয়ার আগেই তারা মৃত্যুবরণ করেছেন। চিকিৎসকরা শুধুমাত্র তাদেরকে ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন। এছাড়া যদি বলি যে এই অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটি ভোরেই ঘটেছিল এবং 8টার মধ্যে আসলে ফায়ার সার্ভিস খবর পায়। সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছায় এবং তাদের প্রচেষ্টায় 10টা নাগাদ পুরোপুরি আগুনটি নিয়ন্ত্রণে আসে। তার পরবর্তীতে যারা আহত ছিলেন তাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে উদ্ধার করে সংশ্লিষ্ট যেসব হসপিটাল রয়েছে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। আসলে ফায়ার সার্ভিস বলছে যে অগ্নিকাণ্ড আসলে ঠিক
কোন কিসে থেকে অগ্নিকাণ্ড হয়েছে সেটি এখন পর্যন্ত জানা যায়নি, তবে তারা ধারণা করছেন যে ওই বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছে এবং এখন পর্যন্ত যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তো এ ছিল আমার কাছে উত্তরা বহুতল ভবনে যে অগ্নিকাণ্ডের ঘটনা তার সর্বশেষ খবর। আগুন লেগেছে উত্তরার আবাসিক ভবনে। আগুনের সবশেষ পরিস্থিতি এবং হতাহতদের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। অন্য প্রসঙ্গ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কিছুক্ষণ পর নাগরিক শোক সভা। বেলা 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শোক সভার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা। আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বেগম জিয়ার প্রতি জাতীয় পর্যায়ে শ্রদ্ধা নিবেদনের জন্য মানবিক এই উদ্যোগ। শোক সভায় উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা। এছাড়া অতিথি হিসেবে থাকবেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্ববৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ। বেগম খালেদা জিয়া 1946 সালের 15 আগস্ট জন্মগ্রহণ করেন। মারা যান গত বছরের 30 ডিসেম্বর। 3 বারের এই প্রধানমন্ত্রীর হাত ধরেই সংসদীয় গণতন্ত্রের যুগে পা রাখে বাংলাদেশ। তিনি অনন্তকাল ধরে এই জনপদের মানুষের কাছে বেঁচে থাকবেন স্মৃতিতে, ভালোবাসায়, শ্রদ্ধায়, ভক্তিতে এবং আদর্শ অনুসরণে। ভালোবাসা দিয়েছে বেগম খালেদা জিয়াকে মানুষ, এক আকাশ ভালোবাসা দিয়েছে। বিস্তীর্ণ এই জায়গাতে মানুষের জানাজা প্রমাণ করে দেশের প্রতি, মানুষের প্রতি কখনো ভালোবাসা বৃথা হয় না। যে এই দেশটাকে রক্ষা করার জন্য যে অঙ্গীকার দরকার, সেই জন্য খালেদা জিয়া উৎকৃষ্ট একজন উদাহরণ। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক সভায় তার রুহের মাগফিরাত কামনা করছি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এদিন চট্টগ্রামে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার দেখেছে মানুষ, তাই জনগণের ক্ষমতা বাড়াতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের নেয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সমঝোতার বিষয়ে সম্মতি জানিয়েছে বিএনপি। রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন পার্কে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আয়োজনে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছিল নতজানু আওয়ামী সরকার। প্রয়াত বেগম জিয়া দেশ বিরোধী কোনো চুক্তি না করায় কারাগারে নেওয়া সহ নানা নির্যাতন সহ্য করতে হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। বেগম জিয়া ছিলেন বলেই এই দেশকে কেউ কিনতে পারেনি, এই দেশকে কেউ দখল করতে পারেনি। বেগম জিয়া ছিলেন বলেই আমাদের স্বাধীনতা অক্ষত থেকেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সেখানেও কিন্তু ভারতেও এটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের তৎকালীন নতজানু সরকার সেটি করেছে। কিন্তু বেগম জিয়া 2 বার প্রধানমন্ত্রী ছিলেন, তাকে দিয়ে তো এটা করানো সম্ভব হয়নি। এদিকে চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহতী পূর্ণানুষ্ঠানে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার দেখেছে জনগণ, আর তাই রাষ্ট্রের ক্ষমতা নয় জনগণের ক্ষমতা দেখতে চায় বাংলাদেশ। রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে চাই আমরা। রাষ্ট্র বেশি শক্তিশালী হলে অসুবিধা দেখছি না আমরা চাই সকলের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, সকলের জন্য সমান থাকতে হবে। এটা চাকরি হোক, বাকরি হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, রাজনীতি হোক। রেইনবো নেশন, রংধনু দেশের কথা বিএনপি ডিক্লেয়ার করেছে এই কারণে যে একটা রংধনুতে সব রং থাকবে, কিন্তু একটা রংধনু। এটা হচ্ছে বাংলাদেশ। বিভিন্ন ধর্ম থাকবে, বর্ণ থাকবে, ইতিহাস থাকবে, সংস্কৃতি থাকবে, ভাষা থাকবে। এদিকে শুক্রবার সকালে মার্কিন প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে টেলি বৈঠকে যুক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে টেলিফোনে দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্যিক সমঝোতার নানা ইস্যু নিয়ে বৈঠকে আলাপ হয়েছে। Tareq Rahman Saab expressed satisfaction with the interim government's negotiations and was supportive of it. In the exchanges, positive exchanges took place
between the Trump administration's US Trade Representative বাংলাদেশে নির্বাচন সামনে রেখে সম্প্রতি বিভিন্ন দেশের কূটনীতি বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। দেশে যেন হাসিনার মতো কোনো দানব সৃষ্টি না হয় সেজন্য জনগণকে হ্যাঁ ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন প্রেস সচিব। তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। অন্তর্বর্তী সরকার সংস্কারের সরকার, আর সংস্কারের সমষ্টি মিলিয়ে গণভোট। যারা হ্যাঁ ভোট নিয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম বলেও মন্তব্য করেন তিনি। সংস্কারের সবগুলো নিয়েই একটা প্যাকেজ আকারে এই গণভোট হচ্ছে এবং আমরা সবাইকে বলছি যে আপনারা হা ভোট দেন, যাতে দেশে আর অপশাসন ফিরে না আসে, দেশে যাতে স্বৈরাচার ফিরে না আসে, যাতে দেশে হাসিনা শাহির মতো একটা দৈত্য দানব না হয়, যাতে আপনার অধিকার কেড়ে না হয়, আপনার ব্যাংকগুলোকে খালি করে কেউ যাতে বিদেশে 2-3 লক্ষ কোটি টাকা যাতে বিদেশে পাচার না করতে পারে। যারা সমালোচনা করছেন তাদের আসলে জানার পরিধি কম। তারা পুরো পৃথিবীতে যে সমস্ত দেশে গণভোট হয়েছে সেই সমস্ত দেশে ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে সরকার এখানে অবশ্যই একটা গণভোটে একটা সে পক্ষ নেয়, নিয়ে কথা বলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটি, যা মোট ভোটারের 35%। বিগত 3টি বিতর্কিত নির্বাচনের পর আসন্ন নির্বাচনে এই বিপুল সংখ্যক ভোটারের বেশিরভাগই প্রথমবার ভোট দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামীতে সরকার গঠন ও রাষ্ট্র সংস্কারে সবচেয়ে বড় ভূমিকায় থাকবেন তরুণ ভোটাররা। কাউসারা চৌধুরী, কুমু রিপোর্ট। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন গত বছরের 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। সে অনুযায়ী এখন ভোটার 12,76,95,183 জন। জাতীয় যুবনীতি 2017 অনুযায়ী 18 থেকে 35 বছর বয়সী নাগরিকরা যুবক। ভোটারদের বয়স পর্যালোচনা করলে দেখা যায় আগামী নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটির বেশি। এছাড়া প্রায় 2 কোটি ভোটারের বয়স 60 বছর বা তারও বেশি। বিগত 3টি বিতর্কিত নির্বাচনের কারণে 2009 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদের অধিকাংশই এবারই প্রথমবার জাতীয় নির্বাচনে ভোট দেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামীতে সরকার গঠনে সবচেয়ে বড় ফ্যাক্টর হবে তরুণদের ভোট। এই যে দলগুলো জুলাই পরবর্তী সময় তাদের যে কার্যক্রম, তারা কি মেসেজ দিচ্ছে, তারা দেশকে কিভাবে গঠন করতে চায়, কিভাবে গড়তে চায়, এগুলো তারা বিবেচনা নেবে। এই যে এত ব্যাপক সংখ্যক ভোটার, এত ব্যাপক পার্সেন্টেজ, তারা বড় ফ্যাক্টর হবে। তারা যেদিকে ভোট দেবে আমার ধারণা সেই দল বা সেই দলের প্রার্থীরা জিতে আসবে। তো শিক্ষিত তরুণ তারা প্রার্থীও দেখবে, দলও দেখবে, এই দুটার কম্বিনেশনে দেখবে এবং দলগুলোর পুরনো ইতিহাসও ঘাটবে। আজকাল তো আদর্শিক রাজনীতির আবেদনটা কম। এখন তারা দেখবে যে কোন ক্যান্ডিডেট খুব অ্যাট্রাকটিভ, চিত্তাকর্ষক, এইসব বিষয়গুলো যখন তাদের বিবেচনায় আসতে পারে। তাদের মতে যেসব রাজনৈতিক দল রাষ্ট্র ও রাজনীতির ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি দিবে তাদের বাক্সে যেতে পারে তরুণদের ব্যালট। ডেমোক্রেসি যেটা না সেটা বিশ্বাস করে তরুণরা মধ্যে সংখ্যা আসলে কম পাবে। দল না শুধু, এবার তারা ক্যান্ডিডেটকেও জাজ করবে। এটা দেখবে যে কোন দল কিভাবে মেসেজ দিচ্ছে, তাদের এজেন্ডা কি, তাদের ম্যানিফেস্টো কি, তারা দেশকে কিভাবে পাল্টাতে চায়, ওইটা বিবেচনা করেই তারা ভোট দেবে। মানুষের জন্য, দেশের জন্য তারা কি করবে, এই জায়গাটা তারা কিভাবে বলছে, তারা আসলে তাৎক্ষণিকভাবে দেখতে চায় যে কোনটা ভালো কোনটা মন্দ। আগামী দিনের রাজনীতি ও নির্বাচনে তরুণ ভোটাররাই প্রধান নিয়ামক হিসেবে ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতিমালায় স্বল্পমেয়াদী ভিসাধারীরা নিষেধাজ্ঞার আওতায় না পড়লেও ক্ষতিগ্রস্ত হবেন স্থায়ীভাবে অভিবাসন প্রত্যাশীরা। এতে নেতিবাচক প্রভাব পড়বে দেশটি থেকে আসা রেমিটেন্সের ওপরও। বিশ্লেষকরা বলছেন, শুল্ক নীতির মতো নতুন এই অভিবাসন নীতিও হতে পারে ট্রাম্প প্রশাসনের দর কষাকষি বা কূটনৈতিক চাল। সেক্ষেত্রে বাংলাদেশকেও কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ফিয়া, রবিনের রিপোর্ট।
হয়তো স্বপ্নের দেশ আমেরিকার কোনো নগরীতে ঘুরে বেড়ানো বাস্তবে ধরা দিতে পারে, কিন্তু চাইলেই এখন আর বাংলাদেশের কোনো নাগরিকের মার্কিন মুলুকে গিয়ে নতুন করে বসত গড়া আপাতত সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির কারণে 21 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি আর্থিক সুবিধার উপর নির্ভরশীল হতে পারেন এমন ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে ট্রাম্পের কঠোর সিদ্ধান্তের আওতায় আসা 75 দেশের তালিকায় আছে বাংলাদেশের নামও। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, পড়াশোনা, পর্যটন, ব্যবসায়িক কিংবা অস্থায়ী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না নিষেধাজ্ঞা। তবে ট্রাম্পের নতুন আদেশে স্থায়ীভাবে আটলান্টিক পাড়ি দেওয়ার পথ আপাতত বন্ধ। ফলে পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেয়ার ক্ষেত্রে অনিশ্চয়তায় পড়ে গেলেন দেশটিতে বসবাস করা লাখো বাংলাদেশি। ঘোষণা তো প্রথমে মনে হচ্ছিল যে হয়তো ঢালাওভাবে সব রকম ভিসা বন্ধ, তারপরে বোঝা যাচ্ছে না ইমিগ্রেন্ট ভিসা। এক্ষেত্রে আমরা যদি ধরি যে যারা এখন পাইপলাইনে আছেন এই পার্মানেন্ট থাকার বা ভিসার আবেদনের ক্ষেত্রে, তাদের জায়গাটা আপাতত হয়তো বন্ধ হবে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি অফিসের তথ্য মতে 2023 সালে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পান 18,240 বাংলাদেশি। বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ রেমিটেন্সও আসে দেশটি থেকে। এ অবস্থায় মার্কিন নতুন অভিবাসন নীতির বহুমাত্রিক প্রভাবের শঙ্কা বিশেষজ্ঞদের। খুব কম সংখ্যা নয় বাংলাদেশে আমাদের ওখানে যে জনগোষ্ঠী আছেন এবং তাদের যে আত্মীয় স্বজন এখানে আছেন, সেটাকে যদি আমরা দেখি তাহলে আমার আশঙ্কা এখানে বেশ কিছু মানুষ এই জটিলতার মধ্যে আটকে যেত। সেই জায়গায় রেমিটেন্স কমবার একটা আশঙ্কা তো আছে। তবে শুল্কহার আরোপের মতো অভিবাসন নীতিও ট্রাম্পের দর কষাকষির কৌশল হতে পারে এমনটা মনে করেন অনেকে। তাই এখনই হাল না ছেড়ে কূটনৈতিক প্রক্রিয়ায় এগোনোর পরামর্শ বিশেষজ্ঞদের। কি কি প্রতিক্রিয়া হতে পারে এবং সেটার জন্য কোন কোন জায়গাটায় সরকার নেগোশিয়েট করবে আমাদের ফরেন পলিসির জায়গা থেকে। কারণ আমরা সাম্প্রতিককালে দেখছি যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন। একই সঙ্গে আইনি বিষয়ে মার্কিন প্রবাসীদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আসলে বাংলাদেশি সেখানে এমন কেউ আছেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। জটিলতা কাটিয়ে আবারও মাঠে ফিরেছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাট করছে নোয়াখালী। সন্ধ্যায় রাজশাহীর মুখোমুখি হবে সিলেট। সিলিন্ডার গ্যাস এখন যেন চোরাই পণ্য হয়ে দাঁড়িয়েছে। প্রকাশ্য দোকানে নয়, মুঠোফোনে দরদাম ঠিক হলে ব্যবসায়ীরা অজানা স্থান থেকে হাজির করেন এলপিজি সিলিন্ডার। অতি মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করছে কৃত্রিম সংকট। এম এ আজিমের রিপোর্ট, ক্যাবিনেট ছিলেন নুরুল আলম নয়ন। সংকটের দোহাই দিয়ে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের এ যেন ইঁদুর বিড়াল খেলা। দোকানগুলোতে শুধুই খালি সিলিন্ডার, বলা হচ্ছে গ্যাস নেই। গ্যাসের সংকট, কাস্টমার এসে বারবার বিরক্ত করে, এজন্য গ্যাস বন্ধ রাখছি। তবে মুঠোফোনে দ্বিগুণ দামে মেলে গ্যাস সিলিন্ডার প্রাপ্তির আশ্বাস। আমার কাছে নাই, তবে আমি একটু ট্রাই করে দেখতে পাবো, যদি বেশি জরুরি দরকার লাগে। সকালে একজন একটা আইনা দিয়েছিলাম, 2500 টাকা বিক্রি করছে। একটি দুটি নয়, আসে ভ্যান ভর্তি গ্যাস সিলিন্ডার। তবে সময় টিভির ক্যামেরা দেখে ছুটতে থাকেন দিক বেদিক। পরে আমার হতে হবে, আমার হতে হবে। পরে আমি ব্যবসা করতে পারবো না, পরে আমার ব্যবসা করতে পারবো না। কইবো কেন? আরে ভাই সরি ভাই, সরি ভাই। কেন? শুধু খুচরা দোকান নয়, এমন ইঁদুর বিড়াল খেলা চলে সরবরাহকারীর গোডাউনেও। গোপনে টঙ্গীর নতুন বাজারের একটি গোডাউনে সময় সংবাদ। সেখানে ভর্তি সিলিন্ডার, পুরোদমে চলছে বেচা বিক্রি। 5 মিনিট পর ক্যামেরা নিয়ে ঢুকতেই লাপাত্তা সব। গোডাউনের দরজায় ঝুলিয়ে দেয়া হয় তালা। কৌশলে ভেতরে ঢুকলে দেখা মেলে গ্যাস ভর্তি সিলিন্ডারের। এবার সংকট নয়, ড্যামারেজের দোহাই দিয়ে দাম বৃদ্ধির দাবি সরবরাহকারীর। সমস্যা হইল কি, আমাদের একটা গাড়ি গেলে আপনার 10 দিন 12 দিন বসে থাকে, ওইটার একটা ড্যামারেজ দিতে হয়। যেমন কিছুদিন আগে আরো 4 তারিখে না 5 তারিখে একটা গাড়ি পেয়েছিলাম, প্রায় 60,000 টাকা ড্যামারেজ দিছি। নিত্য প্রয়োজনীয় সিলিন্ডার গ্যাস নিয়ে এমন অবস্থা চলছে দেশ জুড়ে। দোকানে পাইবেন না, ফোনে ফোনে যোগাযোগ করে পাইবেন। 2200, 2000, 2500 যার টন যা নিয়ে পারে। দোকান ভর্তি খালি সিলিন্ডার, বলা হচ্ছে গ্যাস সিলিন্ডারের সংকট। অথচ বাড়তি টাকা দিলে ঠিক দোকানের সামনে থেকেই মিলছে গ্যাস সিলিন্ডার। কৃত্রিম এ সংকটের কারণ আসলে কি? সে প্রশ্নেরই উত্তর মেলাবো আমরা।
12 কেজির একটি সিলিন্ডার গ্যাস নির্ধারিত দামে বিক্রি করলে খুচরা ব্যবসায়ীর লাভ হয় 50 টাকা। এতে একজন খুচরা বিক্রেতা প্রতিদিন 200 সিলিন্ডার বিক্রি করলে লাভ হয় 10,000 টাকা। তবে সংকট ধরে রেখে বিক্রি করলে প্রতিটিতে লাভ করতে পারেন 800 থেকে 1000 টাকা। এতে লাভের অঙ্ক দাঁড়ায় 1.5 থেকে 2 লাখ টাকা। সে হিসেবে সংকট ধরে রেখে সারা দেশে 4 কোটি গ্রাহকের থেকে লাভ করছেন প্রায় 32,000 কোটি টাকা। এভাবে ভোক্তার পকেট কাটলেও ভোক্তা অধিদপ্তর বলছে একটি বড় সিন্ডিকেট কাজ করছে সংকট তৈরির পেছনে। সুযোগটা নিয়েছে কিছু অসৎ ব্যবসায়ী, দেখা যাচ্ছে তারা হয়তো কোনো জায়গায় মজুদ রয়েছে, তাদের মজুদ রয়েছে যারা বেশি টাকা দিচ্ছে তারা ঘেঁষ পাচ্ছে। এই বিষয়টা এবং সংকট সরবরাহ সবকিছু মিলিয়ে একটা বিষয় জড়িত। এলপিজি আমদানি নিয়ে পিআইডির তথ্য বলছে গত নভেম্বর মাসে 1,05,000 মেট্রিক টন এলপি গ্যাস আমদানি করা হয়। তখনও সংকট হয়নি। তবে পরের মাসে আরও 22,000 মেট্রিক টন বেশি গ্যাস আমদানি হলেও শুরু হয় সংকট। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে বাণিজ্য মেলায় বেড়েছে দর্শনার্থীর ভিড়। এই মুহূর্তে পূর্বাঞ্চলে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। বাণিজ্য মেলা শুরু হওয়ার পর আজকে দ্বিতীয় শুক্রবার অর্থাৎ দ্বিতীয় সাপ্তাহিক ছুটির দিন, এবং এই দিনকে কেন্দ্র করে ক্রেতাদের মাঝে যেরকম উৎসাহ উদ্দীপনা থাকে তারা অনেক বেশি বেশি আসেন। বিক্রেতাদের মাঝেও একই ধরনের উৎসাহ থাকে, তারা এই দিনটিকে তাদের বিশেষ দিন হিসাবে মনে করে থাকেন, কারণ এই দিন বেশি বিক্রি করতে চান। এবং আমার পেছনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু অনেক পরিমাণ মানুষজন এসেছেন, যেটি গত সপ্তাহে এসেছিল। এখানকার বাণিজ্য মেলা সংশ্লিষ্ট যারা আছেন তারা জানিয়েছিলেন গত শুক্রবার 60,000-এর মতন দর্শনার্থী এসেছিলেন। আজকেও কিন্তু একই ধরনের দর্শনার্থীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সব ধরনের স্টলগুলোতে কিন্তু এখন ভিড় বেড়েছে। সকাল থেকে আমরা বাণিজ্য মেলার খবরাখবর আপনাদের জানাচ্ছিলাম, যেটি আসলে দেখা গেছে বাসার আসবাবপত্র যেরকম কিনতে মানুষ ভিড় করছেন, একই সাথে কাপড় চোপড় কিংবা কার্পেটের দোকানগুলোতে আমরা ভিড় দেখেছি। আমরা ভিড় দেখেছি জুতার দোকানে ভিড় দেখেছি, বাচ্চাদের খেলনার জিনিসপত্র যেসব দোকানে বিক্রি হয় সেসব দোকানে আমরা ভিড় দেখেছি। এখানকার বিক্রেতারা যারা আছেন তারা বলছেন যে অন্যান্য দিনের তুলনায় আজকে তো বিক্রেতারা আসলে প্রত্যাশা যেরকম করেছিলেন সেই অনুযায়ী পাচ্ছেনি। একই সাথে ক্রেতাদের কথা আমরা শুনেছি, তারা বলছেন যে চাপ যেহেতু একটু বেশি, তারা ব্যাগ পাচ্ছেন আসলে জিনিসপত্র কিনতে। কেন প্রত্যেকটা দোকানে দেখা যাচ্ছে যেখানে 5-6 জন আগের দিনে ছিলেন, আজকে সেখানে 10-12 জন করে জিনিসপত্র কিনতে যাচ্ছেন। এবং যেটি আমরা ক্রেতাদের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে এখানকার যে জিনিসপত্রের মান আসলে যেটি অন্যান্য সাধারণ যে বাজারঘাট আছে সেই বাজারঘাটের মতনই আছে। বিপরীতে দামের কথা কেউ কেউ বলছেন একটু বেশি, আবার কেউ কেউ বলছেন আবার দাম তুলনামূলক একটু কম। তবে একটি ব্যাপার একটু জানিয়ে রাখি, এই বাণিজ্য মেলা উপলক্ষে প্রত্যেক বছরের মতন এই বছরও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তারা নানা ধরনের অফার ডিসকাউন্ট দিয়ে থাকছে এবং সেগুলো লোফে নিচ্ছেন এখানকার ক্রেতারা। তো এই পর্যন্ত এখনকার মতন আমার কাছে ছিল বাণিজ্য মেলার এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পূর্বাঞ্চলে বাণিজ্য মেলায়। আজ পবিত্র শবে মেরাজ, মহিমান্বিত এই রাত ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। হিজরি সনের রজব মাসের 26 তারিখ রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দিদার লাভ করেন। এই রাতেই মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। মহান আল্লাহর হুকুমে বিশেষ বাহন বুরাকে আরোহণ করে ঊর্ধ্বাকাশে সফরের অনন্য মর্যাদা লাভ করেন মহানবী, যা মেরাজ নামে পরিচিত। এ সময় তিনি সিদরাতুল মুনতাহা ও বায়তুল মামুর সহ আল্লাহর অসংখ্য নিদর্শন প্রত্যক্ষ করেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভয়াবহ আগুনে তছনছ 2টি পরিবার। উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত 6, নারী শিশু সহ উদ্ধার 11। ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু, কয়েল থেকে দুর্ঘটনার ধারণা। বেগম খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিছুক্ষণ পর নাগরিক শোক সভা। অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং ট্রাম্পের দর কষাকষির চাল, নতুন মার্কিন ভিসা নীতি, নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হবেন যুক্তরাষ্ট্র অভিবাসন প্রত্যাশীরা, রেমিটেন্সেও প্রভাব, কৌশলী কূটনীতির পরামর্শ।